নমস্কার বন্ধুরা, চলে এসেছি শোনাতে এরপর কি হলো। শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা ঐতিহাসিক কাহিনী সমগ্র থেকে তুমি সন্ধ্যার মেঘ, পর্ব 15। 2 দিন পরে জাতবর্মা ও বীরশ্রী আসিয়া উপস্থিত হইলেন। পাটালিপুত্রের রাজভবনে অনঙ্গের বিবাহ উপলক্ষে উৎসবের সূচনা হইয়াছিল, এখন তাহা চতুর্গুণ বর্ধিত হইল। বিগ্রহপাল বীরশ্রীকে প্রায় কাঁধে করিয়া ঘাট হইতে রাজপুরীতে আনিয়া মায়ের কোলে সঁপিয়া দিলেন। জাতবর্মাকে নয়পাল পুত্র স্নেহে আলিঙ্গন করিলেন। এই সময় ভারতের রাজন্যবর্গের মধ্যে পরস্পর প্রীতির সম্পর্ক ছিল না। যেখানে বাহিরের মৈত্রীবন্ধন আছে, সেখানেও ভেতরে ভেতরে ঈর্ষা, দেশ, অসহিষ্ণুতা ছিল। জাতবর্মা সস্ত্রীক পাটালিপুত্রে আসিয়া যেন সত্যকার হৃদয়ের সম্পর্ক স্থাপন করিলেন। নয়পাল স্বয়ং হৃদয়বান পুরুষ, তিনি বিগলিত হইয়া গেলেন। তাহার শত্রুর কন্যা এবং জামাতা স্বেচ্ছায় প্রীতিবশে তাহার কাছে আসিয়াছে। নয়পাল অসুস্থ শরীর লইয়া সর্বদা জাতবর্মার সুখ স্বাচ্ছন্দ্যের তত্ত্বাবধান করিতে লাগিলেন এবং বারংবার অবরোধে গিয়া বীরশ্রীকে সাদর সম্ভাষণ করিয়া আসিলেন। মহারানী স্বহস্তে জাতবর্মাকে মিষ্টান্ন খাওয়াইলেন। বীরশ্রী তাহার পাকা চুল তুলিয়া দিয়া তাহার হৃদয় জয় করিয়া লইলেন। বান্ধুলি বীরশ্রীকে পাইয়া নববধূ সুলভ লজ্জার সংকোচ ভুলিয়া গেল এবং ক্রমাগত মহারানীর জন্য পান সাজিতে লাগিল। মহারানী পান ভালোবাসেন, দিনে 30-40টা পান খান। একদিন মহা ধুমধামের সহিত অনঙ্গ ও বান্ধুলির বিবাহ হইয়া গেল। মহারাজ স্বয়ং কন্যা সম্প্রদান করিলেন। মহারানী ও বীরশ্রী বান্ধুলিকে মহার্ঘ যৌতুক দিলেন। অনঙ্গ বধূ লইয়া নিজ গৃহে গেল। বিগ্রহপাল যৌবনশ্রী কথা স্মরণ করিয়া মনে মনে বেদনা পাইলেও বন্ধুর বিবাহে সর্বদা অগ্রণী হইয়া রহিলেন এবং বাসক রজনীতে নবদম্পতিকে পুষ্পসজ্জায় শয়ন করাইয়া গৃহে ফিরিলেন। অতঃপর উৎসবের কলবলা কথঞ্চিত শান্ত হইলে নয়পালের বিরাম কোষ্ঠে কূটনৈতিক সভা বসিল। সভায় উপস্থিত রহিলেন কেবল 5 জন: নয়পাল, বিগ্রহপাল, জাতবর্মা, অনঙ্গ ও সচিব যোগদেব। যৌবনশ্রী সম্পর্কে কি করা যাইবে তাহাই বিচার্য। আলাপ আলোচনা মুখ্যত নয়পাল ও জাতবর্মার মধ্যে হইল। নয়পালের মানসিক উত্তেজনা এখন সমীভূত হইয়াছে। তিনি ধীর কণ্ঠে বলিলেন, আমি বৃদ্ধ হয়েছি, আমার আয়ু শেষ হয়ে আসছে, তার উপর দেহ পীড়াগ্রস্ত। তোমরা নবীন, আজ নয় কাল রাজ্য শাসনের ভার তোমাদের উপর পড়বে। তোমাদের প্রজা পালন করতে হবে, অন্য রাজাদের সঙ্গে মন্ত্রযুদ্ধ করতে হবে। এখন তোমরা বলো, স্বয়ংবর সভায় যে সমস্যার উদ্ভব হয়েছে তার সমাধানের কোন পথ? আমাদের কর্তব্য কি? কেহ কোনো উত্তর দিল না। যোগদেব নীরব রহিলেন। তখন জাতবর্মা অগ্রণী হইয়া বলিলেন, আগে আপনি আজ্ঞা করুন আর্য, আপনি কি কোনো কর্তব্য স্থির করেছেন? নয়পাল বলিলেন, স্থির কিছুই করিনি, তবে আমার বিবেচনায় প্রথমে লক্ষ্মীকর্ণের কাছে দূত পাঠানো উচিত। জাতবর্মা বলিলেন,
রাষ্ট্রনীতি নিয়মে দূত পাঠানোই হয়তো কর্তব্য, কিন্তু তাতে কোনো ফল হবে না আর্য। শ্বশুর মহাশয়কে আমি চিনি। নয়পাল বলিলেন, তাহলে অন্য উপায় আর কি আছে? ছলে বা কৌশলে কার্যোদ্ধার হতে পারে কি? জাতবর্মা বলিলেন, এখন আর সম্ভব নয়। শ্বশুর মহাশয় সাবধান হয়েছেন। যৌবনশ্রী ঘরের দ্বারে পাহারা, রাজপুরী ঘিরে পাহারা। ছলছাতুরিতে আর কোনো কাজ হবে না। নয়পাল নিঃশ্বাস ফেলিলেন। যৌবনশ্রী যদি চুপি চুপি পলায়ন করিতে সম্মত হইতেন, তাহা হইলে কোনো গণ্ডগোল হইত না, এ কথা সকলেরই মনে হইল। কিন্তু সেজন্য যৌবনশ্রীকে দোষী করিবার চিন্তা কাহারও মনে আসিল না। তিনি উচিত কার্যই করিয়াছেন, আর্য নারীর ন্যায় আচরণ করিয়াছেন। তাহার আচরণে সকলেই গৌরবান্বিত। তবু তিনি উচিত কার্য সম্বন্ধে এতটা সচেতন না হইলেই বোধহয় ভালো হইত। নয়পাল আবার বলিলেন, তাহলে যুদ্ধ ছাড়া গত্যান্তর নেই, এই তোমার মত? জাতবর্মা নতমস্তকে নীরব রহিলেন। নয়পাল তখন বলিলেন, আমি নিজের অভিপ্রায় তোমাদের বললাম। যদি বিনা যুদ্ধে কার্যসিদ্ধি হয় তাই ভালো, কিন্তু যদি যুদ্ধ করতেই হয় তাতেও আমার অমত নেই। এখন তোমরা বলো, তোমাদের কি অভিপ্রায়? বিগ্রহ নির্বাক রহিলেন, অনঙ্গ কথা বলিল না। যোগদেব একটা কিছু বলি বলি করিয়াও থামিয়া গেলেন। শেষে কেহ কিছু বলিল না দেখিয়া জাতবর্মা বলিলেন, মহারাজ, আপনাকে মন্ত্রণা দেবার স্পর্ধা আমার নেই, কিন্তু অবস্থা যেরূপ দাঁড়িয়েছে তাতে মনে হয় যুদ্ধ ছাড়া যৌবনশ্রীকে উদ্ধার করা যাবে না। এবং যদি যুদ্ধই করতে হয় তবে যত শীঘ্র সম্ভব প্রস্তুত হওয়া প্রয়োজন। শ্বশুর মহাশয় এখন একটু বিপাকে পড়েছেন। চেদি রাজ্য আক্রমণের এই প্রকৃষ্ট সুযোগ। ঈষৎ হাসিয়া নয়পাল প্রশ্ন করিলেন, কিরূপ বিপাক? জাতবর্মা বলিলেন, স্বয়ংবর সভায় যেসব মিত্র রাজা এসেছিলেন তারা সকলেই অসন্তুষ্ট হয়ে ফিরে গেছে। তাদের ধারণা চেদিরাজ তাদের হাস্যাস্পদ করেছেন। এখন আপনি চেদি রাজ্য আক্রমণ করলে তারা কেউ সাহায্য করতে আসবেন না। শ্বশুর মহাশয় ভয় পেয়ে আপনার হাতে যৌবনশ্রীকে অর্পণ করতে পারেন। নয়পাল প্রফুল্ল হইয়া বলিলেন, যথার্থ বলেছ। এ কথা আমার মনে উদয় হয়নি। হয়তো যুদ্ধ করবার প্রয়োজন হবে না, হুঙ্কারেই কাজ হবে। বৎস জাতবর্মা, আমি তোমার প্রতি বড় প্রীত হয়েছি। তুমি তোমার পিতা সুপুত্র বটে। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। এইবার সচিব যোগদেব প্রথম কথা বলিলেন। জাতবর্মাকে লক্ষ্য করিয়া কহিলেন, ক্ষমা করবেন, একটি প্রশ্ন আছে। মগধ যুদ্ধযাত্রা করলে আপনি সঙ্গে থাকবেন তো? জাতবর্মা অপ্রতিভ হইয়া পড়িলেন। নয়পালের দিকে চাহিয়া বলিলেন, মহারাজ, অন্তর্যামী জানেন আমি আপনার সঙ্গে যুদ্ধবিজানে যোগ দিতে কত উৎসুক। শ্বশুর মহাশয় যেরূপ ব্যবহার করেছেন তাতে তাঁর প্রতি তিলমাত্র সহানুভূতি আমার নেই। কিন্তু আমি স্বাধীন নই, মাথার উপর পিতৃদেব আছেন। আমি দেশে ফিরে গিয়ে তার কাছে সব নিবেদন করব। তিনি ন্যায়বান পুরুষ,
অন্যায় পক্ষ কদাপি অবলম্বন করবেন না। নয়পাল বলিলেন, ভালো, আমি তাকে পত্র লিখব, তারপর তার ইচ্ছে। ক্ষণিক চিন্তা করিয়া আবার বলিলেন, আর একটা কথা, আমি লক্ষ্মীকর্ণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে মাতা যৌবনশ্রীর কোনো অনিষ্ট সম্ভাবনা নেই তো? জাত বর্মার মুখ উত্তপ্ত হইয়া উঠিল। তিনি বলিলেন, মহারাজ লক্ষ্মীকর্ণ যদি আপনার প্রতি বিদ্বেষবশত নিজের কন্যার অনিষ্ট করেন, তবে তার মতো নরাধম ভূভারতে নেই। অতঃপর আরো কিছুক্ষণ আলোচনা হইল। যোগদেব কনিষ্ঠ সচিব হইলেও রাজার পারিবারিক মন্ত্রণায় যোগ দিতেন। বিশেষত এই ব্যাপারের সহিত আরম্ভ হইতেই তাহার একটা যোগসূত্র স্থাপিত হইয়াছিল। তিনি এখন সমস্ত করণীয় কর্মের ভার লইলেন। স্থির হইল চেদি রাজ্যে দুধ পাঠানো হইবে, সঙ্গে সঙ্গে যুদ্ধযাত্রার উদ্যোগ হইবে। দৌত্য যদি বিফল হয়, তখন নয়পাল যুদ্ধযাত্রা করিবেন। বজ্রবর্মা যদি তাহার সহযাত্রী হন তো ভালো, নচেত একাই যুদ্ধে যাইবেন। মগধ এখন আর সে মগধ নাই সত্য, কিন্তু একেবারে মরিয়া যায় নাই। 7 দিন মগধের আতিথ্য উপভোগ করিয়া জাতবর্মা ও বীরশ্রী আবার নৌকায় উঠিলেন। যাত্রার পূর্বে মহারানী বীরশ্রীর কণ্ঠে মহামূল্য রত্নহার পরাইয়া দিলেন। নয়পাল জাতবর্মাকে মণিমাণিক্য খচিত অঙ্গদ ও শিরস্ত্রাণ দিলেন। প্রণামকালে বীরশ্রী মহারানীকে বলিলেন, মা, আমরা আবার আসব, এবার যৌবনাকেও নিয়ে আসব। মহারানী সজল নেত্রে তাহার ললাট চুম্বন করিয়া বলিলেন, এসো। স্বয়ংবরে আমন্ত্রিত রাজারা লক্ষ্মীকর্ণকে গালি দিতে দিতে স্বরাজ্যে ফিরিয়া গিয়াছেন। ত্রিপুরী নগরীতে বহু জনসমাগমে যে সংখ্যাস্ফীতি ঘটিয়াছিল, তাহা আবার সহজ অবস্থায় ফিরিয়া আসিয়াছে। নগরীর ব্যবসায়ী ও বিলাসিনীরা দুঃখিত, শান্তিপ্রিয় গৃহস্থেরা আনন্দিত। জল্পকেরা স্বয়ংবর সম্পর্কে নানা সম্ভব অসম্ভব কাহিনী পরস্পরকে শুনাইতেছে এবং শুনিতেছে। মোটের উপর নগরীর অবস্থা স্বাভাবিক। রাজভবনের অবস্থা কিন্তু মোটেই স্বাভাবিক নয়। রাজমাতা অম্বিকা দেবী নিজ শয্যায় অনড় হইয়া পড়িয়া আছেন। আগে 2-1টি কথা বলিতেন, এখন তাহাও বলেন না। কেবল দুঃস্বপ্ন ভরা চক্ষু মেলিয়া চাহিয়া থাকেন। গভীর রাত্রে প্রদীপের আলোকে তাহার মুখ দেখিয়া মনে হয় তিনি উৎকর্ণ হইয়া চঞ্চলা রাজলক্ষ্মীর ক্রমবিলীয়মান পদধ্বনি শুনিতেছেন। প্রাসাদের অন্যত্র যৌবনশ্রী নিজ কক্ষে অবরুদ্ধা আছেন। দ্বারে রঙ্গিনী প্রহরিণী, একাকিনী রাজকন্যা। দিন কাটে তো রাত কাটে না। তিনি বেনি খুলিয়া আবার বয়ন করেন, আবার খোলেন, আবার বয়ন করেন। পাচিকা অন্ন রাখিয়া যায়, কখনো আহারে বসেন, কখনো বসেন না। কক্ষে কালিদাসের কয়েকটি পুঁথি আছে, তাহাই খুলিয়া নাড়াচাড়া করেন। মেঘদূতের 2-4টি শ্লোক পড়েন, রঘুবংশের অজবিলাপ পড়েন, কুমার সম্ভবের রতিবিলাপ পড়িতে পড়িতে সহসা পুঁথি বন্ধ করিয়া শয্যায় শয়ন করেন। চক্ষু মুদিয়া শয্যায় পড়িয়া থাকেন। বাতায়নের বাহিরে বকপিহ পাখিটা আম্রকানন হইতে বুক ফাটা স্বরে ডাকে,
পিয়া পিয়া পিয়া। মহারাজ লক্ষ্মীকর্ণের মানসিক অবস্থা বোধ করি সর্বাপেক্ষা মর্মান্তিক। যত দিন যাইতেছে অপমান ও লাঞ্ছনার শেল ততই গভীরভাবে তাহার মর্মে প্রবেশ করিতেছে। মন্ত্রীরা তাহাকে ধীরভাবে বিবেচনা করিয়া কাজ করিতে অনুরোধ করিতেছেন, কিন্তু বিশেষ ফল হইতেছে না। তিনি পণ করিয়াছেন মগধের কুক্কুর বংশকে নির্বংশ করিবেন, পাল বংশে বাতি দিতে কাহাকেও রাখিবেন না। মন্ত্রণা সভায় এইরূপ আস্ফালন করিতে করিতে হঠাৎ ছুটিয়া গিয়া তিনি দেখিয়া আসিতেছেন মেয়েটা পলাইয়াছে কিনা। যদিও রাজপুরী ঘিরিয়া কঠিন প্রহরা বসিয়াছে, প্রহরীদের চক্ষু এড়াইয়া একটি ইন্দুরও বাহির হইবার উপায় নাই। তবু মহারাজ নিজ চক্ষে না দেখিয়া নিশ্চিন্ত হইতে পারিতেছেন না। মন্ত্রীরা তাহাকে বুঝাইতেছেন মগধের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিতে হইলে পরিপূর্ণ রূপে সুসজ্জিত হইয়া ও সুরক্ষিত হইয়া যুদ্ধযাত্রা করা উচিত। স্বয়ংবর সংক্রান্ত ব্যয়বাহুল্যের ফলে রাজকোষের অবস্থা ভালো নয়। এক্ষেত্রে একা যুদ্ধযাত্রা না করিয়া যদি কোনো মিত্র রাজাকে সহযাত্রী রূপে পাওয়া যায়, তাহা হইলে সব দিকে মঙ্গল। সম্প্রতি মগধের বিরুদ্ধে একাকী যুদ্ধযাত্রা করিয়া যে ব্যাপার ঘটিয়াছে, তাহার পুনরভিনয় বাঞ্ছনীয় নয়। মহারাজ লক্ষ্মীকর্ণের ওইখানেই সবচেয়ে বেশি ব্যথা। তিনি ক্রোধে লাফাইতে লাগিলেন। গন্ডল চূড়ামণি নয়পাল যুদ্ধে জানে কি? দীপঙ্কর আর তাহার ওই পিশাচগুলি যদি না থাকিত, তাহলে তিনি দেখিয়া লইতেন। এখন দীপঙ্করটা তিব্বতে গিয়াছে, তাহার পিশাচগুলিও সুতরাং নিস্তেজ হইয়া পড়িয়াছে। এইবার তিনি দেখিয়া লইবেন। নয়পালকে ধরিয়া খণ্ড খণ্ড করিয়া কাটিবেন, তারপর কাক শকুন ডাকিয়া তাহাদের ভুরি ভোজন করাইবেন। যা হোক, শেষ অবধি মন্ত্রীগণ রাজাকে রাজি করাইলেন। কর্ণাট কুমার বিক্রমাদিত্যকে পত্র পাঠানো হইবে। পত্র এইরূপ: স্বস্তি, শ্রী মনমোহা পরাক্রম কর্ণাট যুবরাজ, পরম ভট্টারক শ্রী বিক্রমাদিত্যের সমীপে চেদিশ্বর শ্রী লক্ষ্মীকর্ণদেবের সাদর সংবোধন। অতঃপর স্বয়ংবর সভায় অধম গুপ্তশত্রুর দ্বারা আমি কিভাবে অপমানিত হইয়াছি তাহা আপনি প্রত্যক্ষ করিয়াছেন। কেবল আমি নয়, সমগ্র রাজকুল অপমানিত হইয়াছেন। আপনার ন্যায় বীর কিশোরী অপমানিত হইয়াছেন। সিংহের গ্রাস যদি শৃগালের দ্বারা উচ্ছিষ্ট হয়, তবে কি সিংহ তাহা সহ্য করে? কদাপি নয়। আমি প্রস্তাব করিতেছি, আসুন আপনি এবং আমি সম্মিলিত হইয়া মগধ আক্রমণ করি। নষ্টবুদ্ধি নয়পালকে রাজ্যচ্যুত করিয়া তাহার রাজ্য উভয়ে ভাগ করিয়া লইব। আপনি পুরুষ সিংহ অপমানের প্রতিশোধ লইতে এবং ক্ষত্রচিত ধর্মযুদ্ধ সুযোগ লইতে কখনো বিরত হইবেন না। অলমিতি। পত্রের উত্তর আসিতে বিলম্ব হইল না। বিক্রম লিখিলেন, নরপুঙ্গ চেদিরাজ, আপনি নিতান্তই বালকোচিত পত্র লিখিয়াছেন। যুদ্ধ করিয়া আমার কেশ শুক্ল হইয়াছে। কৈতব্যাদে আর্দ্র হইয়া যুদ্ধে লিপ্ত হইবার বয়স আমার নাই। আপনি যদি অপমানিত হইয়া থাকেন, সেজন্য দোষ সম্পূর্ণ আপনার। মগধের যুবরাজকে মর্কট বৃত্তি অবলম্বন করিতে আপনিই শিখাইয়াছেন। অনুরক্তা কন্যার জন্য স্বয়ংবর সভা আহ্বান করা অতীব গর্হিত কার্য। আপনি স্বয়ংবর সভা আহ্বান করিয়া আমাদের সকলকে অপমান করিয়াছেন। মগধরাজ বা মগধের যুবরাজের প্রতি
আমার ক্রোধ নাই, তাহারা আমার কোনো অনিষ্ট করে নাই। আমি কি জন্য মগধের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিব? বরং আপনার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলে অন্যায় হইত না। কিন্তু আপনি নিজ নির্বুদ্ধিতার জন্য সমুচিত দণ্ডিত হইয়াছেন। আপনাকে আর অধিক দণ্ড দিতে চাই না। আপনি যুদ্ধযাত্রা করিবার জন্য বড়ই ব্যস্ত হয়েছেন। শ্রবণ করুন, আর্যাবর্তের উত্তর পশ্চিম সীমান্তে বর্বর ম্লেচ্ছ জাতি বারবার উপদ্রব করিতেছে। বহু আর্য রাজার রাজ্য তাহারা কাড়িয়া লইয়াছে। তাহারা নারী হরণ করিতেছে, মন্দির দূষিত করিতেছে। আসুন, যদি যুদ্ধ করিবার স্বাদ থাকে, আমার নেতৃত্বে যুদ্ধযাত্রা করুন। আপনি আমার সঙ্গে যোগ দিলে অন্য রাজারাও যোগ দিবেন। বর্বর বিজাতীয়দের অচিরাত হিমালয়ের পরপরে খেদাইয়া দিতে পারিব। আসুন, আর্তত্রাণরূপ ক্ষত্রিয় ধর্ম পালন করিয়া যশস্বী হন। অলমিতি। পত্র পাইয়া মহারাজ লেলিহ শিখায় জ্বলিতেছিলেন। এমন সময় আসিল মগধের দূত। অগ্নি দাবানলে পরিণত হইল। মন্ত্রীদের মধ্যস্থতায় দূতের প্রাণটা বাঁচিয়া গেল। মহারাজ বজ্রকণ্ঠে মগধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া দূতকে বিদায় করিলেন। এইবার আর ৬,০০০ সৈন্য নয়, ২০,০০০ সৈন্য লইয়া তিনি যাইবেন। রক্তস্রোতে পৃথিবী প্লাবিত করিবেন। প্রথমে নয়পালের কাটা মুন্ডু হাতে লইয়া তাণ্ডব নাচিবেন। তারপর কর্ণাটের ওই অথর্ব জরদ্গবটাকে মজা দেখাইবেন। এত বড় স্পর্ধা! আমাকে তাহার অধীনে যুদ্ধ করিতে ডাকে। তিনটা যুদ্ধ জিতিয়া এত দর্প! ভারতবর্ষের উত্তর পশ্চিমে সহস্র যোজন দূরে বর্বর হানা দিয়াছে, তাতে আমার কি? আমি কেন বর্বরদের সঙ্গে যুদ্ধ করিতে যাইব? মন্ত্রীগণ রাজার মানসিক অবস্থা বুঝিয়া আর উচ্চবাচ্য করিলেন না। রণসজ্জা আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে মহারাজের অবর্তমানে কে শূন্যপাল হইয়া থাকিবে, কিভাবে মন্ত্রীরা রাজ্য পরিচালনা করিবেন, রাজকোষ পূর্ণ করিবার জন্য কিরূপ কর ধার্য করিতে হইবে, তাহার আলোচনা হইতে লাগিল। একদিন মহারাজ লক্ষ্মীকর্ণ অবরোধ পরিদর্শনে গিয়াছেন। কন্যা যথাস্থানে আছে দেখিয়া তাহার ইচ্ছা হইল মাতৃদেবকেও একবার দর্শন করেন। ইচ্ছাটা মাতৃভক্তি প্রণোদিত নয়, মাতৃদেবকে একটি বিশেষ সংবাদ শুনাইয়া তাহার মর্মপীড়া ঘটানোই প্রধান উদ্দেশ্য। মাতৃদেবী তাহাকে দেখিয়া প্রীতা হইলেন না, কেবল একটি ভ্রু তুলিয়া প্রশ্ন করিলেন। মহারাজ বলিলেন, আমি মগধ জয় করতে যাচ্ছি, বোধহয় শুনেছেন। এবার কুকুর দুটোকে গলায় শিকল দিয়ে বেঁধে আনবো, তারপর নর্মদার জলে চুবিয়ে মারব। অম্বিকা বলিলেন, তোর মতিচ্ছন্ন হয়েছে, প্রজাদের ওপর নতুন কর বসিয়েছিস। তুই যুদ্ধে গেলেই প্রজারা ডিম্ব করবে। লক্ষ্মীকর্ণ বলিলেন, ডিম্বের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। আপনি যে আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে প্রজাদের খেপিয়ে তুলবেন, তা হতে দেব না। আপনাকে এবং যৌবনশ্রীকে আমার সঙ্গে যুদ্ধে নিয়ে যাব। জননীর মুখে নিরাশার ব্যঞ্জনা দেখিয়া মহারাজ অতিশয় হৃষ্ট হইলেন এবং হাসিতে হাসিতে প্রস্থান করিলেন। অম্বিকা দেবীর মস্তিষ্কের অর্ধাংশ রোগে অকর্মণ্য হইয়া পড়িলেও চিন্তা করিবার শক্তি যথেষ্ট পরিমাণে ছিল। তিনি 2 দিন ধরিয়া একাগ্রভাবে চিন্তা করিলেন
হঠাৎ মনে পড়িয়া গেল বিগ্রহপাল ত্রিপুরীতে আসিয়া জ্যোতিষ রন্তিদেবের গৃহে লুকাইয়াছিলেন। তিনি পথ দেখিতে পাইলেন। মনে মনে প্রবন্ধ স্থির করিয়া পুত্রকে ডাকিয়া পাঠাইলেন। লক্ষ্মীকর্ণ ভাবিলেন মাতৃদেবী যুদ্ধে যাওয়ার নামে ভয় পাইয়াছেন। স্তুতি মিনতি কান্নাকাটি করিয়া গৃহে থাকিবার অনুমতি ভিক্ষা করিবেন। তিনি প্রফুল্ল মনে মাতৃ সকাশে চলিলেন। অম্বিকা কিন্তু কান্নাকাটি করিলেন না, বলিলেন, জ্যোতিষীকে পাঠিয়ে দে, কবে মরব জানতে চাই। লক্ষ্মীকর্ণ একটু বিমূঢ় হইলেন। অবশ্য মাতার মৃত্যুকাল জানিতে তাহার আপত্তি ছিল না, কিন্তু একটা অসুবিধা ছিল। মগধ হইতে ভ্রষ্ট অভিযানের পর ফিরিয়া আসিয়া তিনি সভা জ্যোতিষীকে তাড়াইয়া দিয়াছিলেন। তাহার কথায় যুদ্ধযাত্রা করিয়াই এমন দুর্দশা হয় তাহার। তাহাকে সভা পণ্ডিত করিয়া রাখার কোনো অর্থই ছিল না। কিন্তু তাহার পরিবর্তে অন্য কোনো পণ্ডিত নিয়োগ করাও ঘটিয়া ওঠে নাই। তেমন ত্রিকালদর্শী পণ্ডিতই বা কোথায়? সব পিণ্ডভেজী ভণ্ড। লক্ষ্মীকর্ণ বলিলেন, আমার সভা পণ্ডিত নেই, তাকে দূর করে দিয়েছি। অম্বিকা বলিলেন, সভা জ্যোতিষী চাই না, তোর সভা জ্যোতিষীর জ্ঞান বুদ্ধি তোরই মতো। রন্তিদেবকে ডেকে পাঠা। রন্তিদেবের কথা লক্ষ্মীকর্ণের মনে ছিল না। লোকটা স্পষ্টবাদী বটে, কিন্তু পাণ্ডিত্য আছে। সে একবার বলিয়াছিল, মাতার আয়ু যতদিন লক্ষ্মীকর্ণেরও ততদিন। আচ্ছা দেখি বলিয়া ভাবিতে ভাবিতে তিনি ফিরিয়া গেলেন। রন্তিদেব যে আকণ্ঠ তাহার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাহা লক্ষ্মীকর্ণ জানিতে পারেন নাই। রন্তিদেব সেদিন মধ্যাহ্ন ভোজনের পর বিশ্রামের উদ্যোগ করিতেছিলেন। এমন সময় রাজার আহ্বান আসিল। রন্তিদেব শঙ্কিত হইলেন, পাষণ্ড জানিতে পারিয়াছে নাকি? অবশ্য জ্যোতিষ গণনা অনুসারে রন্তিদেবের সময় এখন ভালোই যাইতেছে। তবু কিছুই বলা যায় না। জন্ম মৃত্যু বিবাহ বলিতে পারে না বরাহ। তিনি ইষ্টনাম স্মরণ করিয়া বাহির হইলেন। সহধর্মিণীকে বলিয়া গেলেন, যদি না ফিরি পুত্রকন্যার হাত ধরে পাটালিপুত্রে যেও, সেখানে আমার ভাই আছে। লক্ষ্মীকর্ণ রন্তিদেবকে ভদ্রভাবেই সম্ভাষণ করিলেন। বলিলেন, আমি যুদ্ধযাত্রা সংকল্প করেছি, গণনা করে দেখুন ফলাফল ভালো হবে কিনা। ভয়ের কোনো কারণ নাই দেখিয়া রন্তিদেব নিশ্চিন্ত হইলেন। বলিলেন, এটা যুদ্ধযাত্রার সময় নয়, তবে জ্যেষ্ঠামূলীয় যাত্রা হতে পারে, দেখি। তিনি খড়ি পাতিলেন, অনেকক্ষণ ধরিয়া বিচার করিলেন। আজ আর কোনো প্রকার চাতুরী অবলম্বন করিলেন না। বলিলেন, নরপাল, গণনায় বড় বিচিত্র ফল পাচ্ছি। আপনার এই যুদ্ধযাত্রায় জয় কিংবা পরাজয় কিছুই হইবে না। লক্ষ্মীকর্ণ ভ্রু বাঁকাইয়া বলিলেন, তা কি করে সম্ভব? যুদ্ধে জয় পরাজয় আছেই। রন্তিদেব কহিলেন, কি করে সম্ভব তা জানি না মহারাজ, গণনায় যা পেলাম তাই বলছি। মহারাজ খুব তুষ্ট হইলেন না। কিয়ৎক্ষণ ভ্রুবদ্ধ ললাটে থাকিয়া বলিলেন, পরাজয় হবে না? না মহারাজ। প্রাণের আশঙ্কা নেই? না মহারাজ। ভালো,
যদি আপনার গণনা সত্য হয়, অভিযান থেকে ফিরে এসেই আপনাকে সভা জ্যোতিষী নিয়োগ করব। রন্তিদেব অত্যাধিক আনন্দ প্রকাশ করিলেন না, শুধু বলিলেন, মহারাজের অনুগ্রহ। লক্ষ্মীকর্ণ পণ্ডিতকে দক্ষিণা দিয়া বিদায় করিতেছিলেন। অম্বিকা দেবীর কথা মনে পড়ায় বলিলেন, মাতৃদেবী আপনাকে স্মরণ করেছেন, তার মৃত্যুকাল জানতে চান। ভালো মহারাজ। এক কিঙ্করী রন্তিদেবকে লইয়া অম্বিকা দেবীর কক্ষে উপনীত হইল। অম্বিকা চোখের ইঙ্গিতে কিঙ্করী এবং সেবিকাদের বিদায় করিলেন। তারপর রন্তিদেবকে শয্যার পাশে বসিতে আদেশ করিলেন। রন্তিদেব উপবিষ্ট হইয়া সসম্ভ্রমে বলিলেন, দেবী, আপনার কোষ্ঠী গণনা। অম্বিকা বলিলেন, কোষ্ঠী গণনার জন্য তোমাকে ডাকিনি, কাছে এসো, আমার কথা শোনো। বিগ্রহপাল ত্রিপুরীতে এসে তোমার গিয়েছিল, তুমি সবই জানো। রন্তিদেব তীক্ষ্ণ দৃষ্টিতে বৃদ্ধাকে নিরীক্ষণ করিয়া সতর্কভাবে ঘাড় নাড়িলেন। বৃদ্ধা বলিলেন, এখন মন দিয়ে আমার কথা শোনো। লক্ষ্মীকর্ণ যৌবনশ্রীকে ঘরে বন্ধ করে রেখেছে, কিন্তু সে শীঘ্রই মগধের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবে। তখন যৌবনশ্রীকে এবং আমাকে সঙ্গে নিয়ে যাবে। আমাদের চোখের আড়াল করতে চায় না। এই সংবাদ বিগ্রহপালকে জানানো প্রয়োজন। তুমি যত শীঘ্র সম্ভব পাটালিপুত্রে যাও। সেখানে গিয়ে বিগ্রহপালকে সব কথা বলবে। লক্ষ্মীকর্ণ যখন আমাদের নিয়ে মগধে উপস্থিত হবে, তখন যেন কৌশলে যৌবনশ্রীকে হরণ করে নিয়ে যায়। আমি যত প্রকার পাই সাহায্য করব। রন্তিদেব উদ্দীপ্ত হইয়া উঠিলেন। এই জাতীয় কার্য তাহার অত্যন্ত রুচিকর। তিনি নিজের ইষ্টানিষ্ট চিন্তা করিলেন না। মহোৎসাহে বলিলেন, দেবী, আমি অবিলম্বে পাটালিপুত্র যাত্রা করিব। অনেক দিন স্বদেশ যাইনি। আর কিছু আজ্ঞা আছে কি? অম্বিকা একটু চিন্তা করিয়া বলিলেন, আমার বড় নাতনি বঙ্গাল দেশের রাজপুত্র বধূ। জানি দেবী, সে বড় চতুরা। তাকেও সংবাদটা দিতে পারলে ভালো হয়। দেব, পাটালিপুত্র থেকে আমি স্বয়ং বঙ্গাল দেশে যাব। বীরশ্রীকে নিজ মুখে সব কথা বলব। ভালো, তোমার পাথেয় এবং পুরস্কার। দেবী, আপনার দর্শন পেলাম, এই আমার পাথেয় এবং পুরস্কার। রাজপুরী হইতে বাহির হইবার পথে রন্তিদেব আবার মহারাজের সাক্ষাৎ পাইলেন। মহারাজ জিজ্ঞাসা করিলেন, মাতৃদেবীর আয়ু আর কতদিন? রন্তিদেব সহাস্যে বলিলেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আর যা এখনো দীর্ঘকাল বাঁচবেন। 3 দিনের মধ্যে রন্ত্রীদেব স্ত্রী পুত্র কন্যা লইয়া নৌকাযোগে যাত্রা করিলেন। বন্ধু ভৃত্য যজমানদের বলিয়া গেলেন, তীর্থযাত্রায় চলিয়াছেন। কাশী প্রয়াগ প্রভৃতি দর্শন করিয়া
2-4 মাসের মধ্যেই ফিরিবেন। সঞ্চিত নিধি যাহা ছিল সব সঙ্গে লইলেন। মন একটু বিষণ্ণ হইল। সংসার অনিত্য, আবার ফিরিতে পারিবেন কিনা কে জানে। ত্রিপুরীতে রণসজ্জা পূর্ণোদ্যমে চলিয়াছে। রাজার যে স্থায়ী সেনাদল আছে তাহা যথেষ্ট নয়। তাই রাজ্যের সর্বত্র রাজপুরুষেরা গিয়া সৈন্য সংগ্রহ করিতেছে। নবাগত সৈনিকরা রণভ্যাস করিতেছে, ধনুর্বাণ অসি ভল্ল চালাইতে শিখিতেছে। নবাগতদের মধ্যে যাহারা যোগ্যতর তাহারা নায়ক পত্তিনায়কের পদ পাইতেছে। মাঠে মাঠে রণাঙ্গন, কড় কড় শব্দে রণভেরি বাজিতেছে, শৃঙ্গ তুরি করতাল বাজিতেছে। সেই তুমুল শব্দ সংঘট্টে সৈনিকদের রক্ত নাচিয়া উঠিতেছে। হুলস্থুল কাণ্ড। কেবল সৈন্য সংগ্রহ নয়, সেই সঙ্গে অস্ত্র সংগ্রহ, খাদ্য সংগ্রহ, বাহন সংগ্রহ। চতুরঙ্গ সেনা, হস্তি, অশ্ব, রথ, পদাতিক, তাহার উপযোগী খাদ্য চাই। খাদ্য বহনের জন্য যানবাহন চাই। অসংখ্য অনুচর, পাচক, বৈদ্য, গুপ্তচর, পথনির্দেশক, হস্তিপক, অশ্বপাল, গণক, গণিকা। উপরন্তু রাজমাতা ও রাজকন্যা সঙ্গে যাইতেছে। তাহাদের জন্য স্বতন্ত্র অবরোধ, স্বতন্ত্র দাসী কিঙ্করী সেবিকা। রাজ্যের রাজপুরুষগণ নানা প্রকার ব্যবস্থা লইয়া গলদঘর্ম হইতেছে। সময় বড় বেশি নাই। জ্যৈষ্ঠ মূলিয়া তিথি অগ্রসর হইয়া আসিতেছে। প্রজারা, বিশেষত নগরবাসী প্রজারা নতুন কর বৃদ্ধির জন্য প্রথমে অসন্তুষ্ট হইয়াছিল, কিন্তু রণসজ্জা যেমন বৃদ্ধি পাইতে লাগিল তাহারাও অসন্তোষ ভুলিয়া যাইতে লাগিল। রণোদ্যমের একটা প্রবল উন্মাদনা আছে। রণবাদ্য, শ্রেণীবদ্ধ সেনার সদর্প পদপাত, অস্ত্রের ঝঞ্ঝনা, অশ্বের রেশা, হস্তির বৃংহন, সকল মিলিয়া অসামরিক মানুষকেও রণমত্ত করিয়া তোলে। যুদ্ধটা ন্যায় যুদ্ধ কি অন্যায় যুদ্ধ সে বিচার আর থাকে না। একদিন অশ্ব ব্যাকৃতকের অধীন এক সেনানী মহারাজের সহিত সাক্ষাৎ করিলেন। বলিলেন, আয়ুষ্মান, ঘোড়া কিছু কম পড়ছে। 3000 ঘোড়া সংগ্রহ হয়েছে, আরো 400-500 প্রয়োজন। মহারাজ বলিলেন, যখন প্রয়োজন তখন সংগ্রহ করো। সেনানী বলিলেন, যুদ্ধের উপযোগী ঘোড়া আর পাওয়া যাচ্ছে না। দেশান্তরে পাঠিয়েও সংগ্রহ করা গেল না। মহারাজ বলিলেন, কি আশ্চর্য, কোন দেশে ঘোড়া নেই? সেনানী বলিলেন, দূর দেশে ঘোড়া পাঠালে সংগ্রহ করা যায়, কিন্তু তাতে বিলম্ব হবে। জ্যৈষ্ঠ মাস আগত প্রায়। জ্যৈষ্ঠ মূলিয়া তিথিতে যাত্রা করতে হলে আর সময় নেই। মহারাজ বললেন, তোমরা অপদার্থ, যেখান থেকে পারো সংগ্রহ করো। সেনানী ক্ষণেক নীরব থাকিয়া বলিলেন, এখানে এক ম্লেচ্ছ অশ্ববণিক কিছুদিন থেকে রয়েছে। তার অগাড়ে 300-400 ঘোড়া আছে। উৎকৃষ্ট ঘোড়া, কিন্তু বড় বেশি মূল্য চাইছে। কোষাধ্যক্ষ বলেছেন অত মূল্য দিয়ে ঘোড়া কেনা যেতে পারে না। লক্ষ্মীকর্ণ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন, বেশি মূল্য চাইছে? কত মূল্য চায়? সেনানী বলিলেন, আয়ুষ্মান, প্রত্যেক ঘোড়ার জন্য 8 স্বর্ণ দিনার। মহারাজ লাফাইয়া উঠিলেন, 8 দিনার? একটা ঘোড়ার মূল্য 8 দিনার? চোর, তস্কর! 8 দিনারে 8টা ঘোড়া পাওয়া যায়। যাও,
তুমি সৈন্য নিয়ে গিয়ে এখনই সমস্ত ঘোড়া কেড়ে নিয়ে এসো। সেনানী ইতস্তত করিয়া বলিলেন, কত মূল্য দেওয়া হবে? রাজা বলিলেন, দেব না মূল্য, এক কপরদক মূল্য দেব না। সেনানী আরো কুণ্ঠিত হইয়া বলিলেন, কিন্তু আয়ুষ্মান, বিদেশি বণিকের পণ্য হরণ করলে নিন্দা হবে, ভবিষ্যতে কোনো বণিক এ রাজ্যে আসবে না। রাজা গর্জন করে উঠলেন, না আসুক! ম্লেচ্ছ বণিকের এত স্পর্ধা, সে আমার রাজ্যে বাণিজ্য করবে, আবার আমাকেই ঠকাবে। যাও, তার সর্বস্ব কেড়ে নিয়ে এসো। শুধু ঘোড়া নয়, ধন রত্ন যা পাবে সব হরণ করে আনবে। সেনানী আর দ্বিরুক্তি না করিয়া প্রস্থান করিলেন। সেদিন অপরাহ্নে এক দল সৈন্য গিয়া ম্লেচ্ছ বণিকের আস্তানায় হানা দিল। তাহাদের উদ্দেশ্য জানিতে পারিয়া বণিক নীরব রহিল। এতগুলো সশস্ত্র সৈনিকের বিরুদ্ধে তাহারা কয়জন কি করিতে পারে? কেবল তাহাদের চক্ষু দিয়া অসহায় ক্রোধের স্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সৈন্যগণ অশ্ব ও ধনরত্ন লইয়া প্রস্থান করিলে বণিক কিছুক্ষণ শূন্য আগরের দিকে চাহিয়া কঠিন দেহে দাঁড়াইয়া রহিল। ক্রমে সূর্য মাঠের পরপারে দিগন্ত রেখা স্পর্শ করিল। বণিক তখন একজন সহচরকে ইঙ্গিত করিল। সহচর কয়েকটি পট্টিকা আনিয়া মুক্ত স্থানে পাতিয়া দিল। তারপর সকলে পট্টিকার উপর পশ্চিমাস্য দাঁড়াইয়া তাহাদের পুষ্প নৈবেদ্যহীন অনড়াম্বর উপাসনা আরম্ভ করিল। লক্ষ্মীকর্ণ বিনা শুল্কে ঘোড়া পাইয়া হৃষ্ট হইলেন। তিনি জানিতেন না যে এ সংসারে বিনা শুল্কে কিছুই পাওয়া যায় না। মহাকালের অক্ষপটল পুস্তিকায় কালীর আঁচড় পড়িয়াছে। রন্তিদেব পাটালিপুত্রে উপনীত হইয়া দেখিলেন এখানেও সাজ সাজ রব। তিনি ভ্রাতা যোগদেবের গৃহে পরিবার রাখিয়া রাজভবনে চলিলেন। রাজভবনের বাতাস কিছু উত্তপ্ত। একে তো যুদ্ধের উত্তেজনা, উপরন্তু ত্রিপুরী হইতে দূত ফিরিয়া আসিয়া নয়পালের নিকট লক্ষ্মীকর্ণের যুদ্ধ ঘোষণাকালীন কটু বাক্যগুলি নিবেদন করিয়াছে। মহারাজ অসুস্থ দেহে চটিয়া আগুন হইয়া আছেন। বিগ্রহপালের সহিত রন্তিদেবের সাক্ষাৎ হইলে বিগ্রহ ছুটিয়া আসিয়া তাহার পদধূলি লইলেন। প্রশ্নোৎফল নেত্রে বলিলেন, আর্য, আপনি? কোন সংবাদ আছে নাকি? রন্তিদেব বলিলেন, আছে, গ্রহ অনুকূল, চলো নিভৃত স্থানে বসা যায়। এই সময় অনঙ্গ আসিয়া উপস্থিত হইল। সে দিবাকালে অধিকাংশই রাজপুরীতে কাটায়, বিগ্রহের সঙ্গ ছাড়ে না। রাত্রিকালে বিগ্রহ জোর করিয়া তাহাকে গৃহে পাঠাইয়া দেন। বলেন, তুই মহাপাষণ্ড, সারা দিন বান্ধুলিকে একলা ঘরে ফেলে চলে আসিস। বান্ধুলি হয়তো ভাবে আমি তোকে আটকে রাখি। কাল থেকে তুই আর এখানে আসবি না। এখানে তোর এত কি কাজ? অনঙ্গ হাসিয়া চলিয়া যায়। পরদিন আবার আসে। সে বিগ্রহপালের চরিত্রের দুর্বলতা জানে। অতি অল্প কারণে তিনি হতশ্বাস হইয়া পড়েন। তাই সে সর্বদা তাহার সঙ্গে থাকে। অনঙ্গকে দেখিয়া রন্তিদেব আহ্লাদিত হইলেন। তিনজনে রাজপুরীর এক নিভৃত বিশ্রাম কক্ষে গিয়া দ্বার রুদ্ধ করিয়া বসিলেন। রন্তিদেবের মুখে সংবাদ শুনিয়া বিগ্রহপাল উদ্দীপ্ত হইয়া উঠিলেন। অনঙ্গ উল্লাসিত হইল। তিনজনে মিলিয়া মন্ত্রণা হইল। মহারাজকে বা অন্য কাহাকেও এখন একথা বলিবার প্রয়োজন নাই। মহারাজের শরীর ভালো নয়,
এ সময় তাহার চিত্ত বহু চিন্তায় ভারাক্রান্ত করা অনুচিত। যাহা করিবার তাহারা তিনজনে করিবেন। লক্ষ্মীকর্ণদেবের গুপ্তচরেরা নিশ্চয়ই পাটালিপুত্রে ঘুরিয়া বেড়াইতেছে। কোন প্রকারে মন্ত্রভেদ ঘটিলে সব ভ্রষ্ট হইয়া যাইতে পারে। রন্তিদেব বলিলেন, আর একটা কথা, অম্বিকা দেবীর আজ্ঞা, বীরশ্রীকেও সংবাদ দিতে হবে। বিগ্রহপাল অনঙ্গের উরুদেশে চপেটাঘাত করিয়া বলিলেন, ঠিক কথা, অনঙ্গ, দিদিকে সংবাদ দিতে হবে। কিন্তু কে যাবে দিদিকে সংবাদ দিতে? অচেনা কেউ গেলে চলবে না। অনঙ্গ, তুই? রন্তিদেব বলিলেন, আমি বিক্রমমণিপুর যাবার জন্য প্রস্তুত হয়ে এসেছি। বীরশ্রী আমাকে চেনে, কোনো অসুবিধা হবে না। বিগ্রহপাল বিগলিত হইয়া বলিলেন, আপনি যাবেন? ধন্য। আর্য, আমাদের জন্য আপনাকে কত ক্লেশ স্বীকার করতে হচ্ছে। রন্তিদেব বলিলেন, কুমার, এতেই আমার আনন্দ। তুমি আমার যাত্রার ব্যবস্থা করো। বিগ্রহ বলিলেন, যাত্রার ব্যবস্থাপক তো আপনার ঘরেই রয়েছেন। আর্য যোগদেব সব ব্যবস্থা করে দেবেন। অতঃপর সভা ভঙ্গ হইল। পরদিন পূর্বাহ্নে রন্তিদেব নৌকায় চড়িয়া বঙ্গাল যাত্রা করিলেন। যে নৌকায় বিগ্রহপাল ত্রিপুরী গিয়াছিলেন সেই নৌকা, দিশারুও সেই গরু। যাত্রার পূর্বে বিগ্রহপাল রন্তিদেবের হাতে একটি লিপি দিয়া বলিলেন, এই পত্রখানি দেবী বীরশ্রীকে দেবেন। পাটালিপুত্র হইতে জাতবর্মা ও বীরশ্রী যথাকালে বিক্রমমণিপুর পৌঁছাইয়াছিলেন। জাতবর্মা পিতাকে সমস্ত সমাচার জানাইয়া নয়পালের পত্র তাহাকে দিলেন। মহারাজ বজ্রবর্মা স্থির বুদ্ধি, রাজনীতিজ্ঞ ব্যক্তি। তিনি একদিকে যেমন পরিতোষ লাভ করিলেন, অন্যদিকে তেমনি উদ্বিগ্ন হইলেন। নয়পালের সহিত এতদিন তাহার রাজনৈতিক যোগাযোগ ছিল না। এখন যদি মৈত্রী বন্ধন স্থাপিত হয় তাহা অতীব সুখের কথা। কিন্তু লক্ষ্মীকর্ণদেব কুটুম্ব, তাহার সহিত প্রকাশ্য বিরোধও বাঞ্ছনীয় নয়। একদিকে পর আপন হইতেছে, অপরদিকে আপন পর হইয়া যাইতেছে। জীবনের নিত্যই এই ব্যাপার ঘটে। কিন্তু মিত্রের সংখ্যা যত বৃদ্ধি পায় ততই মঙ্গল। লক্ষ্মীকর্ণটা মহা দুষ্ট। স্বয়ংবর সভায় একই করিয়া বসিল। কিন্তু তবু সে কুটুম্ব, যতই দুর্ব্যবহার করুক এক কথায় তাহাকে ত্যাগ করা যায় না। অথচ নয়পাল প্রকৃত সজ্জন, তাহার মিত্রতার প্রস্তাব উপেক্ষা করিলে নিজেরই অনিষ্ট। বজ্রবর্মা সহসা মনস্থির করিতে পারিলেন না। কিং কর্তব্য চিন্তা করিতে করিতে কয়েকদিন কাটিয়া গেল। এই সময় হঠাৎ রন্তিদেব আসিয়া উপস্থিত হইলেন। জাতবর্মা তাহাকে চিনিতেন না। পরিচয় শুনিয়া বীরশ্রীর কাছে সংবাদ পাঠাইলেন। বীরশ্রী আসিয়া গ্রহাচার্যকে প্রণাম করিলেন। রন্তিদেব তখন তাহার আগমনের রহস্য ভেদ করিলেন। বিগ্রহপালের পত্র বীরশ্রীকে দিলেন। বীরশ্রী পাঠ করিয়া পত্র জাতবর্মাকে দিলেন। পত্রে লেখা ছিল, ভাতৃজয়া দেবী বীরশ্রী ও অগ্রশ্রী জাতবর্মার চরণাম্বুজে হতভাগ্য বিগ্রহপালের শতকোটি বিনতি। দিদি, তোমরা চলিয়া গিয়া অবধি পাটালিপুত্র শূন্য হইয়া গিয়াছে। অধিক কি লিখিব? আমার হৃদয়ের বেদনা তোমরা অবগত আছো। যৌবনশ্রীকে যদি না পাই
এই জীবন রাখিব না, আগামী যুদ্ধে প্রাণ বিসর্জন দিব। আর্য রন্তিদেবের মুখে নতুন সংবাদ শুনল। একটু আশার আলো দেখা দিয়াছে, কিন্তু তুমি না থাকিলে কে বুদ্ধি দিবে, কে নিয়ন্ত্রণ করিবে? যদি ভাগ্যহত দেবরের প্রতি তিলমাত্র করুণা থাকে, পতিদেবকে লইয়া নিজ গৃহ পাটালিপুত্রে চলিয়া আসিও। পিতৃদেব অসুস্থ, যুদ্ধের আয়োজন চলিতেছে। অলমিতি। সপ্তাহকাল পরে 5খানি রণতরী সাজাইয়া জাতবর্মা পাটালিপুত্র অভিমুখে যাত্রা করিলেন, সঙ্গে বীরশ্রী ও রন্তিদেব। স্থলপথে 100 রণহস্তি চলিয়াছে। মহারাজ বজ্রবর্মা কর্তব্য স্থির করিয়া নয়পালকে পত্র দিয়াছেন। লিখিয়াছেন, কুমার জাতবর্মাকে আমার প্রতিভূস্বরূপ যুদ্ধে যোগ দিবার জন্য পাঠাইলাম। আমার 100 রণহস্তি আপনার পক্ষে যুদ্ধ করিবে। ধর্মের জয় হোক। এরপর ষষ্ঠদশ ও শেষ পর্বে।